চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ও লেখক ডক্টর সুতপা চৌধুরী। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই যে শুরুটা আপনার কিভাবে হয়েছিল, লেখালেখির মাধ্যমে নাকি সঙ্গীত দিয়ে? জার্নি তো আসলে অনেক রকম ভাবে হয়। তো সঙ্গীত লেখালেখি অনেক পরে আসে। গানের দিকটা যেটা আসে যে ছোটবেলায় মায়ের আগ্রহ ছিল, সেখান থেকে মা গানের তালিম দেওয়ার জন্য টিচার আনলেন। তাহলে মায়ের কাছে হাতেখড়ি মায়ের কাছে হয়নি, হাতেখড়ি মানে এখানেই শিক্ষকের কাছেই হয়েছে। তারপরে গানটা গাইতাম, করতাম, মানে গানটাই যে কখনো আবার একাডেমিক দিকে যাবে বা প্রফেশনের দিকে যাবে এটা তখন ভাবনার মধ্যে ছিল না। আচ্ছা, তখন গান শিখতাম। আর লেখালেখি অনেক পরে আসছে, অনেক পরে লেখালেখিতে এসছি। আচ্ছা, আমরা জানি সঙ্গীত শিল্পীদের তো সবসময় চর্চার মাধ্যমেই থাকতে হয়, মধ্যেই থাকতে হয়। সেই জায়গা থেকে আপনার শুরুটা কিভাবে হয়? সকালের যে চর্চার মাধ্যমে নাকি অন্য কোনো ব্যস্ততা রয়েছে? হ্যাঁ, ব্যস্ততা মানে প্রথমত হচ্ছে বিশেষ করে নারী জীবন বা নারী জীবনই বলি, চাকরি জীবন না হয় সংগ্রামের একটা দিক থাকে। বিশেষ করে সংসারী হলে, হ্যাঁ, আমরা মধ্যবিত্ত পরিবারে বা মধ্যবিত্ত না হলেও যখন মা হয়ে যাচ্ছি, তো একটা সংসারে হয় কি দায়িত্ববোধটা, একটা সংসারে ধরুন আমি বৌমা, মা, হ্যাঁ, এতগুলো জায়গাকে পূর্ণতা দিয়ে তারপরে যখন নিজের জায়গাটা তখন ধরে রাখতে হয়। তো রুটিন মাফিক বা নিয়ম মাফিক যে সকালের চর্চা, যে আমরা জানি যে সকালে রেওয়াজ করতে হবে, রেওয়াজ করে না করলে গলা ভালো থাকবে না, এই অধ্যায়টা বলতে পারেন যে আমার জীবনে নেই। সকালে উঠে আমার মানে একদম সংসারের দিকটা দেখতে লাগে, যে কাকে টিফিন নাস্তা বানিয়ে দেব, কার অফিসের জন্য রান্না করব, এগুলো সবচেয়ে কঠিন কাজটা, গুরু দায়িত্বটা আসলে পালন করা হয়। হয় আসলে পরিবারের কর্তাই তো আসলে বলতে গেলে একজন নারী সম্পূর্ণটা দেখে থাকেন, দায়িত্ববোধের জায়গাটা অনেক বেশি, এটা আসলে কোনো কাজের সাথে কম্পেয়ার করা পসিবল না। আচ্ছা, এরপর সারাদিনের রুটিনে আসলে অবসর সময় পাওয়া হয় কিনা? অবসর সময় আসলে সব সময় যে পাই এমনটা নয়। আর আমার মানে ব্যক্তিগত জীবনে আমার কাজগুলো একটু অন্যরকম। মানে আমি এখন যেখানে থাকি সেখান থেকে আমার চাকরির জায়গাটা অনেকটা দূর। তো সেখানে আমাকে ধরুন 3 দিনের জন্য আমাকে সেখানে বেরিয়ে যেতে হয়। 3টে দিন আমি বাড়িতেই থাকি না। তো যে কারণে আমার প্র্যাকটিস হয় অন্যভাবে, হয়তো রান্না করতে করতে প্র্যাকটিস করছি, বা স্টুডেন্টদেরকে অনেক নিজেকে আপডেট করতে হয়, স্টুডেন্টদের নতুন নতুন গান করাবো, তখন হয়তো রাত 2:30টার সময়ও আমি প্র্যাকটিস করছি, কিন্তু সেই প্র্যাকটিসটা আবার অন্য কেউ জানতে পারছে না। আচ্ছা, এরকম নির্দিষ্ট রুটিনে আমার কোনো প্র্যাকটিস না। আচ্ছা, কোন ধরনের গান বেশি গাওয়া হয়? রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত। আচ্ছা, যদি বলি সকালের এই সুন্দর সময় কোথা যাও, বা চমৎকার অসাধারণ একটি গান শুনিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লেগেছে। সকালের এই সুন্দর সময়টা অনেক বেশি সুন্দর হয়ে গেল আপনার এই গানের মাধ্যমে। আমরা জানি যে আপনি খুব ইউনিক একটি বাদ্যযন্ত্র বাজান, সেটিকে বলা হয় মাউথ অর্গান, এবং আমরা একটু জানতে চাই যে আপনি আসলে এই যন্ত্রটির উপর আকৃষ্ট হলেন কিভাবে এবং এটা বাজানো শিখেছেন কোথায়? এটা হলো আমি মেহেরপুরে আর কি বড় হয়েছি, হ্যাঁ, মেহেরপুরে থাকতাম। তো ওখানে কিভাবে যেন তখন অনেক ছোট, মা একটা ওই ছোটো সাইজের যেগুলো পাওয়া যায় ওরকম একটা মাউথ অর্গান খেলনা হিসেবে কিনেছিল। তো ওইটা বাজাতাম, কিন্তু কোনো সুর আসতো না তাতে। বাজাতাম কিন্তু সুর আসে না, অনেক দিন চেষ্টা করেছি। তারপরে হঠাৎ একদিন দেখলাম যে বন্ধু 3 দিন তোর গানটা আমার প্রথম সুর হিসেবে আসে। তখন আমি কোথায় 7-8 এরকম পড়ি। তো পরবর্তীতে আবার মানে আমি যখন আবার বাইরে যাই তখন ওখানে গিয়ে আমি এই যন্ত্রটার প্রতি আমার আকর্ষণ বাড়ে, এবং আমি এটার আমার কিন্তু কোনো শিক্ষকের কাছে আমি শিক্ষা গ্রহণ করি, নিজে নিজে প্র্যাকটিস করতে করতে, খুব দারুণ একটি বিষয়। এটা ওই ভালো লাগা থেকে এখন আমি শেখাই, কিন্তু আমি ওইভাবে শিক্ষাটা নিইনি, এবং বরং স্টুডেন্টকে শেখানোর সুবাদেই আমার হয়তো নিজেকে আবার নতুন নতুন করে আপডেট করে আমি শিখি এরকম। এবং সেই সাথে আপনি একজন লেখক, আপনার কবিতা এবং গল্পের বই রয়েছে। কোন ধরনের গল্পের বইয়ের উপর আপনি লিখেছেন একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন? গল্প আসলে হয় কি যে লেখাটা এমন না যে কখনো নিজের জীবন থেকে লেখা হয়, কখনো
আশেপাশের জীবন থেকে লেখা হয়। তো আবার পাঠকরা মনে করেন যে যা কিছু লেখা হয় সবটাই বোধহয় নিজের জীবন। হ্যাঁ, এটা পাঠককুল ভাবেন। তো লেখা আসলে প্রথমে আমি যখন স্কুল লাইফে ছিলাম তখন ছড়া লিখতাম। সেটা কীরকম, মানে বন্ধুর কাছে হয়তো একটা খাতা চেয়ে পাঠাচ্ছি বা বই চেয়ে পাঠাচ্ছি, তখন তো এত ফোনের ব্যাপার ছিল না, তখন ফোন ছিলই না, থাকলেও ছিলেন চিঠি ছিল। তো তখন একটা চিঠি পাঠাচ্ছি, সেখানে কোন বইটা আমার দরকার, কোন খাতাটা দরকার, সেটা আমি ছন্দ দিয়ে ছড়ার আকারে লিখে পাঠাতাম। বা ঈদের সময় আমি কার্ড বানাচ্ছি, উইশ করছি, সেটা আমি ছন্দের আকারে লিখতাম, এভাবে লিখতাম আর কি। তো তারপরে যেটা হয়েছে যে পরবর্তীতে জীবনের সাথে সাথে মনে হয়েছে যে কিছু কবিতা, কিছু গল্প এভাবে আসছে, তো সেখানে জীবনই বেশি। আচ্ছা, যেহেতু আপনি একজন লেখক, তো পাঠকদের কিন্তু সবসময় চিন্তা মাথায় রেখেই লেখকরা সবসময় লেখালেখি কাজ করে থাকেন। এখন যেহেতু পাঠকদের কিন্তু একটা সময় টেস্ট অন্যরকম ছিল, যেমন সঙ্গীতের টেস্ট পরিবর্তন হয়, সেরকম কিন্তু পাঠকদেরও টেস্ট পরিবর্তন হতে থাকে। এখন পাঠকরা আসলে কি ধরনের বই পড়তে বেশি পছন্দ করে বলে আপনি মনে করেন? প্রথমত এখন তো বই পড়ার নেশাটাই প্রায় উঠে গেছে, আর এই মুহূর্তে এখন বই পড়লেও দেখা যায় যে কমিক্স বা রহস্যজনক এইগুলোই হয়তো পড়ে, এর বাইরে কিন্তু খুব একটা স্টুডেন্টদের মধ্যে মোবাইলেই বেশি আসক্ত, এবং সেই মোবাইলে সব সময় দেখা যায় যে তারা একটা পিডিএফ ডাউনলোড করে সেই বইটি তারা ফোনের মধ্যে পড়ছেন, বই পড়ার প্রবণতা কমে গেছে। কিন্তু এটা ঠিক যে একটা বই হাতে নিয়ে পড়বার যে আনন্দ, যে মজা, সেটা কিন্তু ওই পিডিএফ এর মধ্যে আসে না। কিন্তু তারপরেও এক একটা অধ্যায় তো এক এক রকম ভাবে মানে ধাবিত হয় আর কি, সেভাবেই আমরাও সেটার মধ্যে দিয়ে আছি। এবং বাচ্চাদের জন্য কিন্তু বই পড়ার যে অভ্যাসটা করাটা প্রচুর জরুরি বলে আমার মনে হয়, যে বাচ্চাদের মধ্যে যে ফোনের যে আসক্তটা, এই জিনিসটা থেকে একটু ডাইভার্ট করার জন্য বইটা তাদের হাতে তুলে দেওয়া অনেক জরুরি। আচ্ছা, আমরা জানি যে আপনি কলকাতাতে অধ্যাপনা করছেন, কত বছর ধরে করছেন, এবং কলকাতায় করার অভিজ্ঞতা কেমন? সেখানে যেহেতু আপনার কাজ করছেন, আপনি শিক্ষা প্রতিষ্ঠানে কোন বিষয়ের উপর আপনি এখন শিক্ষা দিয়ে? আমি ওখানে পারফর্মিং আর্টে আছি, যেখানে আমার গান আর থিওরিটিক্যালে ড্রামা, লিটারি রাইটিং, মানে এটা একটা মজার ব্যাপার, নাচ, এগুলোর উপর আমাকে পড়াতে হয়। যেটা মানে লিটারি রাইটিং যেটা মজা কেন বললাম, যে কবিতা কিভাবে লিখবে, গল্প কিভাবে লিখবে, এটার তো আসলে ওইভাবে শিক্ষামূলক দিক হয় না, কিন্তু আমি যে কলেজে পড়াই ওটা একটা টিচার্স ট্রেনিং কলেজ, তো সেখানে আমাদের সিলেবাসে এটা ইনক্লুডেড। আচ্ছা, তো এটা আমি ক্লাস নিতে গিয়ে বা শেখাতে গিয়ে, পড়াতে গিয়ে দেখলাম যে এইভাবে শেখানো না হলেও, মানে যখন এটা আলোচনার মধ্যে গেলাম বা অনেক স্টুডেন্টকে উৎসাহিত করলাম যে তুমি লেখো, একটা গাছ নিয়েই লেখো বা তোমার জীবন নিয়ে লেখো, তোমার কোনটা ভালো লাগা, কোনটা খারাপ লাগা, তো এরকমভাবে দেখা গেল আসলেই অনেকে কলম ধরেছে এবং নতুন করে তারা লিখেছে, তারা দেয়াল পত্রিকা বা পত্রিকায় লেখাগুলো ছাপাচ্ছে। তো এরকম একটা অধ্যায়, ওটা একদমই মানে টিচার্স ট্রেনিং কলেজের একটা অভিজ্ঞতা। এটা জেনারেল কলেজ হলে আবার অভিজ্ঞতাটা হয়তো অন্যরকম হতো। এটুকু। আচ্ছা, এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি আমাদেরকে শোনাবেন? আমার খুব পছন্দের একটি গান, লোকসঙ্গীত একটু শোনাই, একটু ছোট করে শোনাই। এটা জীবনের সাথে খুব সম্পৃক্ত একটা গান। আচ্ছা। আমার হাত বান্ধিবি, বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি, বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরাণ বান্ধিবি কেমনে, আমি
বান্ধিবি সোহাগ বান্ধিবি অনুরাগ বান্ধিবি কেমনে আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে। ওয়াও, অসাধারণ অসাধারণ, চমৎকার। আপনি খুব আসলে আমার মনটা ছুঁয়ে ফেলেছেন আপনি। খুবই ভালো লেগেছে, খুব পছন্দের একটি গান আমার এটি, অনেক ভালো লেগেছে। এবং সেই সাথে আপনি খুব সুন্দরভাবে গানটি গাইছিলেন, মনে হচ্ছিল একদম আপনি উপভোগ করছেন গানটি এবং ফিল করছেন গানটি। দারুণ। আপনি একজন লেখক, সেই সাথে আপনি ছন্দ মিলিয়ে কবিতাও লিখেন, গানও কি লেখা হয় কিনা? হ্যাঁ, গানও কিছু লিখি। আচ্ছা, টুকটাক সুর দিই। তো বাই প্রফেশনালি কি গীতিকার হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? সম্ভাবনা তো আসলে অনেক রকম ভাবে ডিপেন্ড করে। একটা হলো যে আমি চর্চা কতটা করছি, আর দুই হচ্ছে যে আমি পরিচিতি লাভের জন্য সুযোগ কতটা পাচ্ছি। মানেন তো? অবশ্যই। তো একটা হচ্ছে ঘরে বসে লেখা, সেটাকে বাইরের দরবারে নিয়ে আসার যে প্ল্যাটফর্মগুলো যদি সুযোগটা না পাওয়া যায়, চেষ্টা করছি। সুযোগ যদি পান সেক্ষেত্রে কি আপনার গান যেটি লিখবেন সেটি অন্য সঙ্গীত শিল্পীদের থেকে গাওয়ানোর কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, পরিকল্পনা আছে। কিছু গান কয়েকজন গেয়েছেন কলকাতাতে। আমিও কিছু গান, আমার লেখা, আমার সুরের গান, কিছু মৌলিক গান আছে রেকর্ডেড। আর ইচ্ছে আছে মানে স্ক্রিপ্টের কাজ করা বা গানের কাজ করা, সুরের কাজ করা, এটা বাংলাদেশ হোক বা ভারত হোক, সুযোগ পেলে অবশ্যই আছি। যেহেতু গান নিয়ে আপনার অনেক অভিজ্ঞতা এবং সেই সাথে আপনি গানের সাথে খুব নিজেকে পাকাপোক্তভাবে যুক্ত করেছেন, এখন বর্তমান পরিস্থিতিতে আপনার কাছে কি মনে হয় যে গানের বা সঙ্গীত জগতের প্ল্যাটফর্মে এখন অবস্থাটা কীরকম সঙ্গীতের? নতুন করে কি ভালো ভালো গান তৈরি হচ্ছে, নাকি এই যে 80-90 দশকের যে গানগুলো ছিল সেগুলোকে আমরা ফিরে পাচ্ছি কিনা বা তৈরি হচ্ছে কিনা নতুন কোনো গান? এখন তো ট্রেন্ডটা একটু বদলে গেছে। এখন যে গানগুলো তৈরি হচ্ছে সেটা দেখবেন যে স্থায়িত্বকাল কম, মানুষ মনে রাখে কম দিন। তো মানে এই যে আমি যে গানটা ধরুন গাইলাম, যে কোথায় যেন মিশে আছি গানটার মধ্যে, এরকম প্রচুর, শুধু রবীন্দ্রনাথ নজরুলের বিষয়টা না, এরকম প্রচুর আধুনিক গান আছে, এ বাংলা ও বাংলা, প্রচুর লোকসঙ্গীত আছে যেগুলো মানে শত শত বর্ষেও যেন ওগুলো পুরনো হয় না। এখন যে গানগুলো হয় সেগুলো চাহিদা অনুযায়ী। এবং এখানে যদি আপনি বলেন, ধরুন একটু প্রসঙ্গ টেনে বলছি, মানে আপনার প্রশ্নের বাইরেই, সেটা যে আমি গবেষণার কাজ করেছি বাংলা লোকসঙ্গীতের আধুনিকীকরণ, বাণিজ্যিকীকরণ। কেন বললাম কথাটা আপনার গানের প্রসঙ্গ ধরেই? আপনি দেখুন এখনও কিন্তু নতুন নতুন কিছু গান তৈরি হচ্ছে লোকসঙ্গীত, যেটা আমরা আগে পেতাম চলতি চলতি, মানে শুনতে শুনতে গানগুলো পরে লিপিবদ্ধ হয়েছে। কিন্তু এখন তো খাতা কলম নিয়ে আপনি আমিও হয়তো বসছি লোকসঙ্গীত লিখছি। হ্যাঁ, এরকম একটা চার দেয়ালের মধ্যে শহরের একটা বৈঠকখানায় বসেও আমরা লোকসঙ্গীত লিখছি। তো তার মধ্যে দিয়েও ধরুন এখানে কিন্তু বাণিজ্যটা বড় করে দেখা হচ্ছে। যেমন ধরুন একটা গানেরই উদাহরণ দিচ্ছি, আমি পুরনো অনেক গানগুলো আমি বলছি না, এখন খুব পরিচিত একটা গান পিন্ধারে পলাশের বন, এটা সুনীল মাহাতো লিখেছেন গানটা। তো গানটা এ বাংলা ও বাংলা দুই বাংলাতেই প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। এই গানটাতে একটা ওয়ার্ড আছে যে বতরে পিরিতির ফুল। এই গানটা আপনি অনেক জায়গাতে শুনবেন, গতরে পিরিতির ফুল। তাহলে একটা লেটার, সুনীল মাহাতো কিন্তু লিখেছেন বতর, কিন্তু আপনি আমি অক্ষরটার পরিবর্তনের পরিবর্তনে পুরো কিছু লাইনটাই পরিবর্তন হয়ে যাচ্ছে, পুরো গানের ছন্দ, পুরো মানে ছবিটাই কিন্তু পাল্টে যাচ্ছে। বতর শব্দ হচ্ছে ঋতু অর্থে ব্যবহার হচ্ছে, আচ্ছা, কিন্তু গতর তো শরীর অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে ওখানে ঋতুর সাথে মনে যে প্রেমের কথা বলা হচ্ছে, মনের হিন্দোলের কথা বলা হচ্ছে, এখানে তো শরীরকে টেনে নিয়ে আসা হলো। তার মানে এটা পুরোটাই বাণিজ্য। তাহলে একটা লেটারকে কেন্দ্র করে একটা গানকে বাণিজ্যে নিয়ে আসা হচ্ছে। তো এখন
লেখাই হয় এরকম করে, বাণিজ্যটাকে ভেবে, যে মানুষ আসলে কি চাইছে। এটা আপনি ঠিকই বলেছেন, কারণ কিছু গান আছে আসলে কথার একটু কিন্তু একটা বা রর পরিবর্তনেও কিন্তু অনেক বড় একটা পরিবর্তন হয়ে যায়, আকারের পরিবর্তনটা অনেক মেজর পরিবর্তন কিছু। হয়ে যায়। আসলে এটা ভাবনাটাই বদলে যাচ্ছে, আমাদের প্রকাশ করছে। ট্রেন্ডি যেহেতু বিষয় চলে এসেছে, অনেক কিছুই ধারার সাথে পরিবর্তন হয়েছে, হয়তোবা সেটারই একটা ধারাবাহিকতা এটি। এখন অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক অনেক শুভকামনা। আপনাকেও শুভেচ্ছা। অনেক ভালো লেগেছে আপনার সাথে কথা আমারও বলে। ভালো লাগলো। জি, সব সময় ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।